প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ আবু ইউসুফ, প্রভাষক, পরিসংখ্যান, সূচিবাড়ি ডিগ্রি কলেজ, শাহবাস্তি, চাঁদপুর। আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ কতগুলো সংজ্ঞা এবং বিশেষ থিওরি নিয়ে আলোচনা করব। তার আগে 2021 সালের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি পরিসংখ্যানের সিলেবাসটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ইতিপূর্বে অবগত হয়েছো, আমি বিভিন্নভাবে তোমাদেরকে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার একটু মনে করে দেওয়ার জন্য আমি আবার সিলেবাসটা নিয়ে বলছি। সেটা হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্রের 4টি চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে 1, 3, 5 এবং 7 নং অধ্যায়। আবার বলছি যে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায়, এটা হলো প্রথম পত্র। আর দ্বিতীয় পত্র থেকে তোমার 4টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সিলেবাস সংক্ষিপ্ত করছে, তোমরা জানো করোনা ভাইরাসের কারণে আমরা দীর্ঘদিন লেখাপড়ার সাথে সম্পৃক্ত থাকতে পারিনি। যদিও অনলাইনে আমরা নিয়মিত ক্লাস নিয়েছি, তারপরেও সরকার বিশেষ বিবেচনা করে তোমাদের সিলেবাস শর্ট করেছে। তো সেই আঙ্গিকে দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস হলো প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায়। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম পত্রের 4টি অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 4টি অধ্যায়, মাত্র 4টি অধ্যায়। তাহলে আমরা যদি 4টি অধ্যায় ভালোভাবে অনুসরণ করি এবং অনুশীলন করি, তাহলে নিশ্চয়ই আমরা ভালো রেজাল্ট করতে পারব। যাই হোক, সবাইকে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই ভালোভাবে লেখাপড়া করতে হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা জানো যে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টা হলো দ্বিপদী বিন্যাস বা দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিন্যাস সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি ক্লাস 10-এ, 10ম শ্রেণীতে তোমাদের হায়ার ম্যাথমেটিক্সে দ্বিপদী বিস্তৃতির একটা চ্যাপ্টার আছে। সেখানে আমরা বিশেষ সূত্র শিখেছি এবং আমরা অনেকগুলো কৌশল শিখেছি। তো সেই রকম কৌশল থেকে একটু এক ধাপ স্ট্যান্ডার্ড লেভেলে আমরা দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করব। তো দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করার আগে আমাকে কিছু বিশেষ কথা বলতে হবে। সেটা হচ্ছে যে পরীক্ষায় মাত্র 2টি ফলাফল, আমি আবার বলছি, আমরা একটা পরীক্ষা যদি করি তাহলে সেই পরীক্ষায় 2টি মাত্র ফলাফল পাওয়া যাবে, আইদার সাকসেস অর ফেল। তার মানে হচ্ছে আমি একটা পরীক্ষা করব, সে পরীক্ষায় হয়তো বা আমি সফল হব, নয়তো বা আমি বিফল হব। অর্থাৎ সাকসেস অথবা ফেল, এই দুটির বাইরে মাঝামাঝি কোনো ফলাফল পাওয়া যাবে না। আমি কি বলছি? হয়তো আমরা সাকসেস হব, নয়তো আমরা ব্যর্থ হব। সাকসেসকে পি এবং ব্যর্থতাকে কিউ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে এই পি এবং কিউ এর সমষ্টি হবে 1। আমরা জানি কোনো একটি ঘটনা বা না ঘটার সম্ভাবনা সমষ্টি 1। এটাও আমরা ক্লাস 10-এ শিখে এসেছি, হায়ার ম্যাথমেটিক্স ছিল তোমাদের, অনেকেই হয়তো হায়ার ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো, তোমরা জানো। তাহলে আমরা দ্বিপদী বিন্যাসে তার সংজ্ঞাটা আমরা দিয়ে ফেলবো কিভাবে? যে পরীক্ষায় মাত্র 2টি ফলাফল পাওয়া যায়, সফলতা পি এবং বিফলতা কিউ, যেখানে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 এবং চেষ্টা সংখ্যা লেস দেন 30। তার মানে হচ্ছে আমি পরীক্ষাটা সফলতা পাওয়ার উদ্দেশ্যে করব। আমরা প্রত্যেকেই পাস করতে চাই, সফল হতে চাই। এখন সফল হওয়ার জন্য আমি কতবার চেষ্টা করব, সেটা একটা লিমিটেশন আছে। 30-এর বেশি চেষ্টা করব না। যদি এরকম হয় যে পাস করার সম্ভাবনা খুব কম, 30 বার চেষ্টা করলেও আমি পাস করতে পারবো না, তাহলে এটাকে দ্বিপদী বিন্যাসের মধ্যে বা দ্বিপদী পরীক্ষার মধ্যে ফেলা যাবে না, সেটা অন্য ক্রাইটেরিয়া চলে যাবে, সেখানে আমরা আলোচনা করব পরে। তাহলে এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পরীক্ষায় সফলতা এবং বিফলতার সমষ্টি 1 এবং চেষ্টার সংখ্যা লেস দেন 30, সেই পরীক্ষাকে বলা হয় দ্বিপদী পরীক্ষা। ওকে, তাহলে দ্বিপদী পরীক্ষা আমরা বুঝতে পারলাম। তাহলে দ্বিপদী বিন্যাস কি? দ্বিপদী পরীক্ষার মাধ্যমে কোন চলকের মান নির্ণয় করার জন্য যে বিন্যাস তৈরি করা হয়, সেটা হলো দ্বিপদী বিন্যাস। ওকে, তাহলে দ্বিপদী বিন্যাস, দ্বিপদী পরীক্ষা, এই দুটি নিয়ে আমরা মোটামুটি বুঝতে পারছি। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। যে পরীক্ষায় মাত্র 2টি ফলাফল, সফলতা ও বিফলতা, যেখানে সফলতা এবং বিফলতার মান এর সমষ্টি 1। তো আমরা যদি সফলতাকে পি ধরি এবং বিফলতাকে কিউ ধরি, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 এবং
চেষ্টার সংখ্যা লেস দেন 30, তার মানে হচ্ছে আমি 30 এর বেশি চেষ্টা করতে পারবো না। এই ধরনের পরীক্ষাকে বলা হয় দ্বিপদী পরীক্ষা। আর যে পরীক্ষা বা দ্বিপদী পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের জন্য যে বিন্যাস তৈরি করা হয় সেটা হলো দ্বিপদী বিন্যাস। এখন আমরা আলোচনা করব দ্বিপদী চলক। দ্বিপদী চলক কি? দ্বিপদী বিন্যাসের মান নির্ণয় করার জন্য যে চলক ব্যবহার করা হয় তাকে বলা হয় দ্বিপদী চলক। ক্লিয়ার? অথবা যে চলকের সাহায্যে দ্বিপদী বিন্যাসের মান নির্ণয় করা হয় তাকে বলা হয় দ্বিপদী চলক। প্রিয় শিক্ষার্থী, আমরা এক এক করে অনেকগুলো সংজ্ঞা শিখছি। এইবার আমরা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা শিখবো বা গুরুত্বপূর্ণ অংশটুকু শিখবো, দ্বিপদী সম্ভাবনা অপেক্ষক। তো সম্ভাবনা অপেক্ষক কি? এটা তো আমরা সবাই বুঝি যে সম্ভাবনা বিন্যাসের মান যে সমীকরণের সাহায্যে নির্ণয় করা হয় সেটাই হলো, বা যে রিলেশনের মাধ্যমে নির্ণয় করা হয় সেটা হলো সম্ভাবনা অপেক্ষক। তাহলে ধরে নিচ্ছি আমরা পাস করতে চাই, সফল হতে চাই। তো সফল হওয়ার জন্য আমি probability of x, that means x এর মানটা পাওয়ার সম্ভাবনাটা নির্ণয় করব। তো যে রিলেশনের মাধ্যমে আমরা নির্ণয় করব সেটা হলো px, সেটা হলো ncx p to the power x q to the power n minus x, where is x is equal to 0 1 up to কত 30। হ্যাঁ, অবশ্য 30 না, লেস দ্যান 30। যা আমরা 30 পর্যন্ত কাউন্ট করি, এটা আমাদের বইতে এভাবে দেওয়া আছে। তাহলে এখানে x এর মানটা কখনো হবে 1, কখনো হবে 2, কখনো হবে 3, এই পর্যন্ত সে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর n হলো ফিক্সড, n হলো 5 7 8 9 এর নির্দিষ্ট ট্রায়ালের সংখ্যা। ওকে, তাহলে আমরা এই px probability of x এর মানটা নির্ণয় করব এই অপেক্ষকের মাধ্যমে ncx p to the power x q to the power n minus x। ওকে, তাহলে আমরা সমান অপেক্ষক নিয়ে আলোচনা করলাম। এবার আমি তোমাদেরকে দ্বিপদী বিন্যাসের গড় নির্ণয় করার কৌশলটা শেখাবো। আমরা জানি দ্বিপদী বিন্যাসের গড় হলো np। তাহলে আমরা গড়টা নির্ণয় করার জন্য কি নির্ণয় করব? expectation of x equal to summation I equal to 1 up to n x px। ওকে প্রিয় স্টুডেন্টস, আমরা এবার একটা কাজ করব, এখানে মানগুলো বসাই দিব। i এর মান 0 থেকে শুরু করে 0 into p 0 plus 1 into p 1 plus 2 into p 2 plus up to plus n into p n। ওকে, এইবার দেখো তো, যখন আমরা কোনো একটি সংখ্যাকে 0 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটার মান হয়ে যায় 0। তাহলে প্রথম পদের মান 0, দ্বিতীয় পদের মান 1 এর হলো p1 সেটা 2 into p2 ডট 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 n into pn। ওকে, তাহলে আমরা এখানে p1 এটা লিখতে পারি কি n c1 p to the power 1 q to the power n minus 1 প্লাস দ্বিতীয় পদ হলো p2, তাহলে আমরা এখানে কি লিখব 2 into nc2 p to the power n minus 2 dot 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 n into ncn p to the power n minus n p to the power n minus n q to the power n। ওকে, তাহলে আমরা এখানে যদি nc1 কে যদি আমরা রিডিউস করি তাহলে we shall get the reduced value of nc1 is equal to n। তো পাইলাম কি np q to the power n minus 1। আমরা যদি মধ্যখানের পদগুলোকে ইগনোর করি, দ্যাট মিন্স গুরুত্ব না দেই, তাহলে শেষ পদটা আমরা কি পাই? এখানে p to the power n minus n, তো n minus n মানে 0, তাহলে p এর পাওয়ার হয়ে যায় 0। যদি কোনো একটি সংখ্যার পাওয়ার 0 হয় তার মান হয়ে যায় 1, তাহলে এখানে p to the power 1 মানে কি? p to the power 1 মানে শুধু p, আর ncn মানে n, তো আমরা কি পেলাম np q to the power n minus 1। ওকে, আমরা এই প্রথম পদ এবং শেষ পদ থেকে যদি আমরা এখানে np কমন নেই তাহলে q to the power n minus 1, এখানে অবশ্য ডট ডট আছে, এখানে হবে q to the power n minus 1। তাহলে np into q to the power q plus, আচ্ছা এখানে আমি তোমাদেরকে একটু আলোচনা করেছি, যদি p এর মান আস্তে আস্তে বাড়ে q এর মানটা কমে। p to the power n minus n q to the power n minus 1। ওকে,
তাহলে এটাকে লেখা যায় p প্লাস কিউ হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা জানি p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, আমরা প্রথম সংজ্ঞার মধ্যে বলছি p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে p প্লাস কিউ হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে লেখা যায় np ইনটু 1 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে হচ্ছে np। সো এক্সপেকটেশন অফ x ইজ ইকুয়াল টু np। আমরা জানি দ্বিপদী বিন্যাসের গড়ের মান হলো np, যেটাকে আমরা গাণিতিক প্রত্যাশার সাহায্যে প্রকাশ করি, সেটাকে বলা হয় এক্সপেকটেশন অফ x। ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, তারপরেও তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে দেখবা। আশা করি তোমরা বুঝতে পারবা। আগামী ক্লাসে তোমাদেরকে আবারও আমরা পরবর্তী যে ভেদাঙ্ক আছে বা অন্যান্য গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।